প্রিয় ছাত্রছাত্রী, আজ আমি তোমাদের যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হিউম্যান রিপ্রোডাকশান। এই চ্যাপ্টারের অন্তর্ভুক্ত ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, অর্থাৎ স্ত্রী জননতন্ত্র। তাহলে আমাদের যে যে সকল অঙ্গগুলো স্ত্রী দেহে পরস্পর সমন্বিতভাবে যে স্ত্রী জননতন্ত্র গঠন করে, সেই অঙ্গগুলো সম্পর্কে আমরা জানব। তাহলে দেখো, আমরা স্ত্রী জননতন্ত্রকে প্রধান তিনটে অংশে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মুখ্য জননাঙ্গ বা প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গ্যান, সেকেন্ড হচ্ছে গৌণ জননাঙ্গ বা হচ্ছে সেকেন্ডারি রিপ্রোডাক্টিভ অর্গ্যান, আর বহিস্থ জননাঙ্গ বা এক্সটার্নাল রিপ্রোডাক্টিভ অর্গ্যান। তাহলে দেখো, এই যে মুখ্য জননাঙ্গ এখানে হচ্ছে ডিম্বাশয় বা ওভারি। তাহলে একে মুখ্য জননাঙ্গ বলা হচ্ছে কারণ কি? কারণ স্ত্রী দেহের হচ্ছে যে ফিমেল গোনাড হচ্ছে ওভারি, যেখান থেকে হচ্ছে স্ত্রী জনন কোষ বা ডিম্বাণু উৎপন্ন হয় বা ফিমেল গ্যামেট উৎপন্ন হয়। এবং এই ডিম্বাশয়টা হচ্ছে প্রধান বা মুখ্য জননাঙ্গ। এবং এই ডিম্বাশয় ছাড়া অন্যান্য যে সকল অঙ্গগুলো সাধারণত জননে সাহায্য করছে, সেগুলোকে আমরা বলছি গৌণ জননাঙ্গ। এই গৌণ জননাঙ্গের মধ্যে যেটা আসছে প্রথমেই, যে ডিম্বাশয় থেকে উৎপন্ন হচ্ছে বা সম্মুখভাগ থেকে একদম জরায়ু পর্যন্ত বিস্তৃত যে নালী থাকে, সেটাকে ফ্যালোপিয়ান টিউব বা ফ্যালোপিয়ান নালী বলা হয়। তারপর আসছে জরায়ু বা ইউটেরাস, তারপর হচ্ছে যোনি বা হচ্ছে ভ্যাজাইনা, আর 4 নম্বর হচ্ছে বার্থোলিন গ্রন্থি বা বার্থোলিন গ্ল্যান্ডস। তাহলে দেখো, এই চারটে অংশ হচ্ছে গৌণ জননাঙ্গ। আর বহিস্থ জননাঙ্গ মানে স্ত্রী জননতন্ত্রের যে বহির্ভাগ, সেটাকে আমরা বলছি ভালভা। এই ভালভা এবং হচ্ছে দুই হচ্ছে স্তনগ্রন্থি বা মেমারি গ্ল্যান্ডস, এই দুটো হচ্ছে বহিস্থ জননাঙ্গ। তাহলে এই বহিস্থ জননাঙ্গ যেটা, তার মধ্যে 1 নম্বর হচ্ছে ভালভা। স্ত্রী জননতন্ত্রের বহির্ভাগকে বলা হয় ভালভা। এই ভালভার যে অংশগুলো হচ্ছে কি, যেমন হচ্ছে মন্স পিউবিস, লেবিয়া মেজোরা, লেবিয়া মাইনোরা, ক্লাইটোরিস, ভেস্টিবিউল, আর হচ্ছে যোনি ছিদ্র বা হচ্ছে ভ্যাজাইনাল অরিফিস। এই 6টা অংশ নিয়ে হচ্ছে ভালভা বা যেটা হচ্ছে স্ত্রী জননতন্ত্রের বহির্ভাগ। এরপর চলে আসি যেটা হচ্ছে মেমারি গ্ল্যান্ডস। এই দুটো অংশ নিয়ে হচ্ছে বহিস্থ জননাঙ্গ। এরপর দেখো, আমরা যেটা জানবো সেটা হচ্ছে বিশেষ করে স্ত্রী জননতন্ত্রের যে স্ট্রাকচার বা অনেক সময় পরীক্ষায় যে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম এর যে চিত্র এবং বিভিন্ন অংশ, সেই সম্পর্কে বলে রাখি। যেমন দেখো, এখানে যে ছবিটা আঁকা হয়েছে বা এঁকেছি, সেটা হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। এই ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে প্রথমেই আসছে হচ্ছে ওভারি বা ডিম্বাশয়। এই ডিম্বাশয় দেখো, ওভারিয়ান লিগামেন্টের সাহায্যে আমাদের বিশেষ এই স্ত্রীদের ক্ষেত্রে যে শনি গহ্বর বা উদর গহ্বরের সঙ্গে লেগে থাকে এবং একটা পর্দার সঙ্গে লেগে থাকে, সেটাকে বলা হয় মেসোভ্যারিয়াম। তাহলে এটা হচ্ছে ডিম্বাশয়। ডিম্বাশয় দেখতে পাচ্ছ, এটা ডিম্বাকার বা উপবৃত্তাকার যে গঠন। এই ডিম্বাশয় হচ্ছে এখান থেকে ডিম্বাণু উৎপন্ন হয়। ডিম্বাশয়ের মধ্যে দেখো ছোট ছোট যে থলি দেখানো হয়েছে, যেগুলোকে বলা হচ্ছে ডিম্বথলি বা ওভারিয়ান ফলিকল। এই ওভারিয়ান ফলিকলের মধ্যে ডিম্বাণু বৃদ্ধি পায়। এটা হচ্ছে ডিম্বাশয়। এবার দেখো, এই ডিম্বাশয় থেকে যে একটা নালী উৎপন্ন হয়েছে, একদম জরায়ু পর্যন্ত বিস্তৃত আছে, এই নালীটা হচ্ছে কি ফ্যালোপিয়ান টিউব বা ফ্যালোপিয়ান নালী বা ডিম্ব নালী বলা হয়। এই ফ্যালোপিয়ান টিউবের দেখো, বিশেষ করে যে ডিম্বাশয় সংলগ্ন অংশটাকে বলা হচ্ছে ফানেল আকৃতির, যেটাকে বলা হচ্ছে ইনফান্ডিবুলাম। তারপর এর ঊর্ধ্বাংশ, বিশেষ করে প্রশস্ত অংশ, যেটাকে বলা হচ্ছে অ্যাম্পুলা। অ্যাম্পুলার পরবর্তী সরু অংশ, সেটাকে সংকীর্ণ অংশ, সেটাকে বলা হচ্ছে ইসমাস। আর তারপরেই যেটা জরায়ুর সঙ্গে সংলগ্ন থাকছে, সেটাকে বলা হচ্ছে ইউটেরাইন বা ইউটেরাইন পার্টস অফ ফ্যালোপিয়ান টিউব। তাহলে দেখো, ফ্যালোপিয়ান টিউব সম্পর্কে বুঝতে পারলে। এবং এই ফ্যালোপিয়ান টিউবটা কোথায় উন্মুক্ত হচ্ছে, যুক্ত থাকছে, যেটা হচ্ছে জরায়ুর মধ্যে উন্মুক্ত হচ্ছে। এবং এই জরায়ুর যে অংশ, এরপর যেটা চলে আসছে, যেটা হচ্ছে যে ইউটেরাস বা হচ্ছে জরায়ু। তাহলে দেখো, এই যে বিশেষ করে যে মূত্রাশয় এবং হচ্ছে মলাশয়ের মধ্যবর্তী স্থানে অবস্থান করছে ইউটেরাস বা জরায়ু। এই জরায়ু হচ্ছে পেশিবহুল একটা থলিবত অংশ, যেটা দেখতে অনেকটা নাশপাতি আকৃতির। এই নাশপাতি আকৃতির যে গহ্বর, সেটাকেই আমরা এক কথায় বলছি ইউটেরাস বা জরায়ু। এই জরায়ুর দেখো, ওপরের দিকে যে প্রসারিত বা স্ফীত অংশ, সেটাকে বলা হচ্ছে ফান্ডাস। মধ্যবর্তী বিস্তৃত অংশটাকে বলা হচ্ছে বডি, আর নিচের দিকের অংশটাকে বলা হচ্ছে সার্ভিক্স। তাহলে দেখো, যে ইউটেরাস বা জরায়ুর যে 3টে প্রধান পার্ট, এক হচ্ছে ফান্ডাস,
2 হচ্ছে বডি, 3 হচ্ছে সার্ভিক্স। তারপর দেখো এই যে ইউটেরাস বা জরায়ুর প্রাচীর, এই জরায়ুর প্রাচীর হচ্ছে 3টে অংশ নিয়ে গঠিত। অর্থাৎ ভেতরের দিকে দেখো গহ্বরের ভেতরের দিকে অন্তর্গাত্র যেটা এন্ডোমেট্রিয়াম, মাঝখানে থাকে পেশিবহুল যে অংশ সেটা হচ্ছে মায়োমেট্রিয়াম, আর বাইরের দিকে থাকছে হচ্ছে পেরিমেট্রিয়াম। তাহলে যদি বলা হয় জরায়ুর যে 3টে স্তর, প্রাচীরের 3টে স্তর কি, এন্ডোমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম আর হচ্ছে পেরিমেট্রিয়াম। তাহলে দেখো এখানে তাহলে এটা জরায়ু হয়ে গেল। এবার দেখো জরায়ু একটা নালীবৎ অংশের সঙ্গে যুক্ত থাকে, অর্থাৎ জরায়ুর যে সার্ভিক্স বা জরায়ু কণ্ঠ সেটা একটা নালীবৎ অংশের সঙ্গে যুক্ত, যেটাকে বলা হচ্ছে ভ্যাজিনা বা ভ্যাজাইনা, যেটা হচ্ছে যোনিপথ। এবং এই যোনিপথ হচ্ছে যোনি ছিদ্র বা হচ্ছে ভ্যাজাইনাল অরিফিসের দ্বারা দেহের বাইরে উন্মুক্ত। তাহলে তোমরা এখানে বুঝতে পারলে এখানে এখনো পর্যন্ত যে সমস্ত অঙ্গগুলো বলা হয়েছে, একটা হচ্ছে ডিম্বাশয়, ফ্যালোপিয়ান টিউব, তারপর জরায়ু, যোনি, আর একটা আছে বার্থোলিন গ্ল্যান্ড। বার্থোলিন গ্ল্যান্ড কি, এখানে দেখো এই সার্ভিস থেকে একদম যোনি ছিদ্র পর্যন্ত প্রশস্ত অংশটাকে বলা হচ্ছে যে পথটা, সেটাকে বলা হচ্ছে ভ্যাজাইনা বা হচ্ছে যোনি। এবং এই যে যোনি ছিদ্রের ঠিক দুই পাশে দুদিকে দুটো মটর দানার মতো গ্রন্থি থাকে, সেই গ্রন্থিগুলো হচ্ছে কি নাম হচ্ছে বার্থোলিন গ্ল্যান্ড বা বার্থোলিন গ্রন্থি। এই গ্রন্থির কাজটা কি, এই গ্রন্থির কাজ হচ্ছে মিউকাস ক্ষরণ করা এবং সেখান থেকে এই ভ্যাজাইনাল যে প্যাসেজটা এটা হচ্ছে পিচ্ছিল রাখা হচ্ছে এর প্রধান কাজ। এরপর আমরা যেটা চলে আসছি সেটা হচ্ছে বহিস্থ জননাঙ্গ, যেটা ভালভাস, তার অংশগুলো সম্পর্কে বলেছি এবং স্তনগ্রন্থি। এবার দেখো আমরা যে অংশগুলো সম্পর্কে বললাম বা স্ত্রী জননতন্ত্রের যে স্ট্রাকচারটা থেকে যেটা দেখা যাচ্ছে সেই অংশগুলো সম্পর্কে বললাম এবং বিস্তৃত এবার ব্যাখ্যাতে আমরা যাব। দেখো প্রথমেই চলে আসি যে ওভারি বা ডিম্বাশয়। এই ডিম্বাশয় সম্পর্কে আমরা ডিটেল জানবো। এই ডিম্বাশয় হচ্ছে স্ত্রীদেহে কটা থাকে, এর সংখ্যাটা হচ্ছে 2টি। কোথায় অবস্থান করে, যেটা আগেই বলে দেওয়া হয়েছে, শ্রোণী গহ্বর বা উদর গহ্বরের অবস্থান করছে এবং এটা হচ্ছে বিশেষ করে জরায়ুর দুপাশে অবস্থান করে। এবং এটা যে পর্দার সঙ্গে সংলগ্ন থাকে সেটা হচ্ছে মেসোভ্যারিয়াম পর্দা। শর্ট কোশ্চেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে মেসোভ্যারিয়াম মেমব্রেন কি, আর একটা লিগামেন্টের সঙ্গে শনি গহ্বরে এই ডিম্বাশয় ঝুলন্ত অবস্থায় থাকে, সেটাকে বলা হয় ওভারিয়ান লিগামেন্ট বা ডিম্ব রজ্জু। তাহলে এই ওভারিয়ান লিগামেন্ট, মেসোভ্যারিয়াম মেমব্রেন, এগুলো হচ্ছে শর্ট কোশ্চেনের জন্য গুরুত্বপূর্ণ। এরপর চলে আসি এর যে আকার বা আয়তন। আকার সম্পর্কে বলে রাখি, এটা হচ্ছে সাধারণত ডিম্বাশয় হচ্ছে ডিম্বাকার এবং কিছুটা উপবৃত্তাকার, চ্যাপ্টা টাইপের হয়। এবং এর দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 3 সেন্টিমিটার এবং বেধ হচ্ছে 2 সেন্টিমিটার। এবং এটা বলে রাখি এর হচ্ছে ওজন, যে কোনো স্বাভাবিক যে মহিলা যেটা গর্ভবতী নয় এমন মহিলাদের ক্ষেত্রে এই ডিম্বাশয়ের ওজন প্রায় 5 গ্রামের মতো হয়, প্রতিটা ডিম্বাশয়ের ওজন। এরপর আমরা চলে আসি যে ডিম্বাশয়ে যে প্রধান কাজ একটু বলে রাখি। এখানে যখন তোমরা ডিম্বাশয়ের আণুবীক্ষণিক গঠন পড়বে সেখানে আরও ডিটেলস জানবে, তবু একটু বলে রাখি এই যে ডিম্বাশয়ের প্রধান কাজ হচ্ছে ডিম্বাণু উৎপন্ন করা বা উজেনেসিস। তাহলে উজেনেসিস পদ্ধতিতে কি উৎপন্ন করে, ডিম্বাণু উৎপন্ন করে। এবং দেখো এখানে স্ট্রাকচারটা থেকে বুঝতে পারছো এর মধ্যে এই ডিম্বাশয়ের মধ্যে অসংখ্য ডিম্বথলি বা ওভারিয়ান ফলিকল থাকে। এই ডিম্বথলিগুলোর মধ্যে কিছু আছে অপরিণত ডিম্বথলি, কিছু আছে বাড়ন্ত বা গ্রোয়িং ফলিকল বা বাড়ন্ত ডিম্বথলি, আবার কিছু আছে গ্রাফিয়ান ফলিকল বা হচ্ছে পরিণত ডিম্বথলি। তাহলে পরিণত ডিম্বথলির মধ্যে এখানে বিশেষ করে সেকেন্ডারি উসাইট অবস্থান করে এবং এই পরিণত ডিম্বথলি থেকে ডিম্বাণু নির্গত হয়, যেটাকে বলা হচ্ছে অভিউলেশন। মহিলাদের ক্ষেত্রে যে মেনস্ট্রুয়াল সাইকেল চলে, সেই মেনস্ট্রুয়াল সাইকেলে যে 14 দিনের মাথায় মোটামুটি বা সেকেন্ড উইকে একটা ডিম্বথলি থেকে একটা ডিম্বাণু নির্গত হয়, যেটাকে অভিউলেশন বলা হয়। তাহলে দেখো এখানে ডিম্বাশয়ের যে প্রধান কাজ, সেই ডিম্বাশয়ের প্রধান কাজের মধ্যে যেটা আসছে উজেনেসিস বা ডিম্বাণু উৎপাদন করা। এই উজেনেসিস প্রক্রিয়া সম্পর্কে আমরা পরে এর পুঙ্খানুপুঙ্খ সম্পর্কে জানবো। এখানে শুধুমাত্র জেনে রাখো যে ডিম্বাণু উৎপন্ন করা বা উজেনেসিস পদ্ধতিতে সাহায্য করা হচ্ছে ডিম্বাশয়ের প্রধান কাজ। আর হরমোন ক্ষরণ করা, এখানে প্রধান যে হরমোন ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, রিল্যাক্সিন আর কিছু আবার ইনহিবিন বা ইনহিবিটিন হরমোন, যেটা আবার শুক্রাশয় থেকেও ইনহিবিটিন উৎপন্ন হয়, এইটা সম্পর্কে একটু জেনে রাখবে যে হরমোন ক্ষরণ করা যেটা হচ্ছে এন্ডোক্রাইন ফাংশন। এরপর আমরা চলে আসি যে সেকেন্ডারি সেক্স অর্গ্যান বা রিপ্রোডাক্টিভ অর্গ্যান। তার মধ্যে প্রথমেই দেখো বলেছিলাম ফ্যালোপিয়ান টিউব বা ডিম্বনালী। এই ডিম্বনালী কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত, এটা হচ্ছে ডিম্বাশয় থেকে জরায়ু পর্যন্ত বিস্তৃত এবং এর দৈর্ঘ্যটা মোটামুটি 10 থেকে 12 সেন্টিমিটার মতো হয় এবং এর প্রধান 4টে অংশ। এই যে ফ্যালোপিয়ান টিউবের হচ্ছে 4টে প্রধান পার্ট। একটা হচ্ছে ইউটেরাইন পার্ট, সেকেন্ড হচ্ছে ইসমাস,
থার্ড হচ্ছে অ্যাম্পুলা, আর ফোর্থ পার্টটা হচ্ছে ইনফান্ডিবুলাম। তাহলে দেখো এখানে তোমাদের আগেই বলে দিয়েছি ছবিটা দেখিয়ে। প্রথমে দেখো জরায়ু থেকে যদি আমরা দেখি, প্রথমেই আসছে ইউটেরাইন পার্ট, যেটা জরায়ুর সঙ্গে সংলগ্ন থাকছে। তারপরে আসছে যে ইসমাস, তারপর আসছে ঊর্ধ্বাংশ বা অ্যাম্পুলা। এই অ্যাম্পুলার কথা বলে রাখি যে আমাদের যে নিষেক হয়, নিষেক সম্পন্ন হয়, সেটা হচ্ছে এই ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলাতে সম্পন্ন হয়। এই অ্যাম্পুলা এসে আবার ডিম্বাশয় সংলগ্ন একটা ফানেল আকৃত অংশ গঠন করে। এই ফানেল আকৃতির অংশটাকে, টিউবের অংশটাকে বলা হচ্ছে ইনফান্ডিবুলাম। এবং এই ইনফান্ডিবুলাম এর অসংখ্য বা কতগুলো প্রবর্ধক দেখতে পাওয়া যায়। এই প্রবর্ধকগুলোকে বলা হয় ফিমব্রি। তাহলে ফিমব্রি কী করে? এই ডিম্বাশয় থেকে যখন ডিম্বাণু উৎপন্ন হয়ে নির্গত হয়, তখন এই ফিমব্রিগুলো এই ডিম্বাণুকে ধরতে সাহায্য করে এবং সেটাকে ধরে সেটা হচ্ছে এই ফ্যালোপিয়ান টিউবের মধ্যে প্রবেশ করাতে সাহায্য করে। তাহলে দেখো এখানে যে ফ্যালোপিয়ান টিউবের যে 4টে প্রধান অংশ এবং তার মধ্যে অ্যাম্পুলাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে হচ্ছে কি হয়, এখানে হচ্ছে নিষেক সম্পন্ন হয়। আর ফিমব্রি কি, ফিমব্রির কাজ কি, সেটা সম্পর্কে একটু জেনে রাখবি। তাহলে দেখো এখানে আরেকটা বলে রাখি যে এই যে ডিম্বাশয় এবং ডিম্বনালী, এই ডিম্বনালীর ক্ষেত্রে যে কাজগুলো বা ফ্যালোপিয়ান টিউবের কাজটা কি, তাহলে দেখো ডিম্বাশয় থেকে যে নির্গত ডিম্বাণুকে গ্রহণ এবং স্থানান্তরে সাহায্য করছে। আর কি করছে? আর হচ্ছে এর যে অ্যাম্পুলাতে নিষেক সম্পন্ন হচ্ছে, তাহলে নিষেকে সাহায্য করছে। আর একটা বলে রাখি, এই যে ফ্যালোপিয়ান টিউবের মধ্যেই জাইগোট তৈরি হচ্ছে, কারণ অ্যাম্পুলাতে নিষেক ঘটছে, তাহলে নিষেকের ফলে শুক্রাণু ডিম্বাণু মিলে জাইগোট তৈরি হলো এবং সেই জাইগোট বিভাজিত হয়ে সেখান থেকে মরুলা, তারপর ব্লাস্টুলায় পরিণত হচ্ছে। এবং এই ব্লাস্টুলায় পরিণত হওয়ার পর সেইটা ব্লাস্টুলা দশাটা কিন্তু ফ্যালোপিয়ান টিউব থেকে আবার চলে আসছে জরায়ুতে প্রবেশ করছে এবং সেই জরায়ুতে গিয়ে তার ইমপ্ল্যান্টেশন হয়। সেটা কি পরে আমি বলছি। তাহলে এখানে ফ্যালোপিয়ান টিউব কি এবং তার যে অংশগুলো কি কি, আর এই ফ্যালোপিয়ান টিউবের যে প্রধান কাজ সেই সম্পর্কে একটু জেনে রাখবো। হ্যাঁ, এরপর দেখো নেক্সট যে পার্টটা সেটা হচ্ছে ইউটেরাস বা জরায়ু। জরায়ু কি? জরায়ু হচ্ছে, এটা হচ্ছে শনিগহ্বরে অবস্থিত পেশিবহুল নাসপাতি আকৃতির যে গঠন, এবং যেটা কোথায় অবস্থান করে? স্ত্রীদেহে মূত্রাশয় এবং মলাশয়ের মধ্যবর্তী অংশে অবস্থান করে এই জরায়ু বা ইউটেরাস। এবং এটা কেমন দেখতে হয়? নাসপাতি আকৃতির হয় এবং পেশিবহুল হয়। এবং এর দেখো যে আয়তন সম্পর্কে একটু, দৈর্ঘ্যটা কত দেখো, 6 থেকে 7.5 সেন্টিমিটার মতো হয়, প্রস্থ 5 সেন্টিমিটার মতো হয়, আর বেধ হয় 3 সেন্টিমিটার মতো। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ এবং বেধটা কত হয়, থিকনেসটা, সেই সম্পর্কে একটু জেনে রাখবে। এবং একটা স্বাভাবিক যে ইউটেরাস বা জরায়ুর যে ওজনটা হয় 60 গ্রাম মতো। তাহলে দেখো এরপর আমরা চলে আসবো যে ইউটেরাস বা জরায়ুর যে অংশ, এগুলো আমি ছবিতে আগেই বলে দিয়েছি। প্রথম যে উপরের দিকের অংশটাকে বলা হচ্ছে ফান্ডাস, মাঝে থাকছে প্রশস্ত অংশ বা বডি, আর নিচের দিকে হচ্ছে জরায়ু কণ্ঠ বা হচ্ছে সার্ভিক্স বলা হয়, সার্ভিক্স। সেই সার্ভিক্সটা আবার যোনিপথের সঙ্গে যুক্ত থাকে। এরপর দেখো এই যে জরায়ুর যে অংশগুলো জেনেছো, এবং প্রাচীরের যে অংশগুলো আগেই বলে দিয়েছি যে ভেতরের দিকের যে গহ্বর সংলগ্ন যে প্রাচীর সেটাকে বলা হচ্ছে এন্ডোমেট্রিয়াম, যেটা হচ্ছে রক্তবাহ এবং গ্রন্থিময়। এই যে জরায়ুর যে এন্ডোমেট্রিয়াম, এর প্রধান কাজ হচ্ছে রজস্চক্রের সময় এটা পরিবর্তিত হয়। মহিলাদের ক্ষেত্রে যে মেনস্ট্রুয়াল সাইকেল, সেই মেনস্ট্রুয়াল সাইকেলের যে রজস্রাব খরিত হয়, যে রক্ত এবং হচ্ছে মিউকাস, সেটা কিন্তু এন্ডোমেট্রিয়ামের ক্ষয়ক্ষতির ফলে উৎপন্ন হয় বা তৈরি হয়। আর একটা বলে রাখি যে জরায়ুর এন্ডোমেট্রিয়ামে হচ্ছে বিশেষ করে ব্লাস্টুলা দশায় ভ্রূণ রোপিত হয়, ইমপ্ল্যান্টেশন হয়। যদি এন্ডোমেট্রিয়ামে যদি রোপিত না হয় তাহলে কিন্তু ওই ভ্রূণটা নষ্ট হয়ে যাবে, বেরিয়ে যাবে। ঠিক আছে? তাহলে ভ্রূণের রোপণ অবশ্যই প্রয়োজন, যেটা এন্ডোমেট্রিয়ামে হয়। তারপর দেখো মায়োমেট্রিয়াম, এটা হচ্ছে পেশিবহুল অংশ। এই পেশিবহুল অংশের প্রধান কাজটা কি? যেটা হচ্ছে বিশেষ করে পার্চুরেশন বা হচ্ছে প্রসবের সময় এই মায়োমেট্রিয়ামের পেশিগুলো সংকুচিত বা কোথাও প্রসারিত হয়ে অপত্যকে মাতৃ জরায়ু থেকে বেরোতে বা নির্গত হতে সাহায্য করে, অর্থাৎ প্রসবে সাহায্য করে। আর পেরিমেট্রিয়াম কি? এটা হচ্ছে জরায়ুর সর্ববাইরের দিকের যে যোগকলা স্তর, যেটা হচ্ছে তার যোগকলা বিশেষ করে জরায়ু গঠনে বা রক্ষণাত্মক কাজ এর মুখ্য। এরপর আমরা চলে আসি যে ইউটেরাস বা জরায়ুর যে কাজ বা ফাংশনটা কি। দেখো যে প্রথমেই বলে রাখি ভ্রূণের রোপণ বা ইমপ্ল্যান্টেশন, আমি আগেই বলেছি ফ্যালোপিয়ান টিউবে ব্লাস্টুলা ফ্যালোপিয়ান টিউব থেকে আবার ইউটেরাস বা জরায়ুতে নেমে আসে, এবং এই ব্লাস্টুলা দশায় অর্থাৎ নিষেকের 6 থেকে 12 দিনের মাথায় ব্লাস্টুলা কি হয়, এই এন্ডোমেট্রিয়ামে আটকে যায়। আটকে যায় মানে পতিত হয়, যেটাকে বলা হয় রোপণ বা ইমপ্ল্যান্টেশন। তাহলে
ভ্রূণের যে রোপণে সাহায্য করছে জরায়ু, ভ্রূণের পরিস্ফুরণ এবং বৃদ্ধি। তাহলে দেখো ভ্রূণ কী হয়, ব্লাস্টুলা দশা, ব্লাস্টুলা বা গ্যাস্টুলা হয়ে তার আবার বিভিন্ন রকমের যে বিশেষ করে অর্গানোজেনেসিস পদ্ধতিতে বিভিন্ন অর্গ্যান তৈরি হয়, তাহলে ভ্রূণের যে ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টেও সাহায্য করছে এই ইউটেরাস বা জরায়ু। তাহলে দেখো সেই ভ্রূণের যে এমব্রায়োনিক বেড থেকে শুরু করে একটা পরিণত অপত্য তৈরি করতে সময় লাগে টোটাল হচ্ছে 9 মাস 10 দিন মতো। তাহলে জেস্টেশন পিরিয়ড 9 মাস 10 দিন। এই 9 মাস 10 দিনে ভ্রূণটা কোথায় অবস্থান করে, এই জরায়ুর মধ্যেই বৃদ্ধি পায় এবং তার পরিস্ফুরণ ঘটে বা ডেভেলপমেন্ট ঘটে। তারপর দেখো তৃতীয় যে পয়েন্টটা জরায়ুর কাজ, সেটা হচ্ছে পার্চুরেশন বা প্রসব। এটা আগে বলে দিয়েছি, এই জরায়ুর পেশি সংকোচন প্রসারণের মাধ্যমে একটা পরিণত অপত্য বা সন্তান মাতৃ জরায়ু থেকে বেরিয়ে আসে, অর্থাৎ প্রসব হয়, প্রসবে সাহায্য করে। আর মেনস্ট্রুয়াল সাইকেল নিয়ন্ত্রণ, মেনস্ট্রুয়াল সাইকেলের ক্ষেত্রে বলে দিয়েছি যে রজস্চক্রের যে রজস্রাব বা রজস্চক্রের সময় কিন্তু যে বিশেষ করে জরায়ুর এন্ডোমেট্রিয়ামের ক্ষয়ক্ষতির ফলেই সেখান থেকে রজস্রাব তৈরি হয়। তাহলে এই হচ্ছে প্রধান যে জরায়ুর যে 4টে প্রধান কাজ সম্পর্কে একটু জেনে রাখবে। এরপর নেক্সট যেটা চলে আসি, যেটা হচ্ছে ভ্যাজাইনা বা হচ্ছে যোনি। এই ভ্যাজাইনা কি? তাহলে দেখো যে বিশেষ করে জরায়ুর সার্ভিক্স প্রান্ত থেকে বহিস্থ জননাঙ্গ বা ভালভা পর্যন্ত বিস্তৃত যে 8 থেকে 10 সেন্টিমিটার দীর্ঘ নলাকার অংশ, যেটাকেই বলা হচ্ছে যে ভ্যাজাইনা বা হচ্ছে যোনি। আবার এই যোনি যে ছিদ্রপথে দেহের বাইরে উন্মুক্ত হয় সেটাকে বলা হয় ভ্যাজাইনাল অরিফিস বা হচ্ছে যোনি ছিদ্র। তাহলে একটু মনে রাখবে। আর যোনি আবার একটা মেমব্রেনের সাহায্যে আবৃত থাকে, সেটা হচ্ছে বলা হচ্ছে হাইমেন। তবে হাইমেন কিন্তু বিভিন্ন কার্যকলাপ যেমন হচ্ছে ব্যায়াম বা সাইকেল চালানো, এর ফলে কিন্তু এটা বিচ্ছিন্ন হয়ে যায়। তাহলে এটা একটু মনে রাখবে, যোনি কি, যোনির দৈর্ঘ্যটা কত এবং হাইমেন কি, এর শর্ট কোশ্চেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখো ভ্যাজাইনার যদি কাজ বলা হয়, তাহলে ভ্যাজাইনার কাজটা কি? ভ্যাজাইনার কাজ হচ্ছে যৌন মিলনে সাহায্য করে। তাহলে যৌন মিলনে সাহায্য করা আর প্রসবের সময় সন্তানটাকে জরায়ু থেকে নির্গত হতে সাহায্য করে হচ্ছে এই যোনি বা ভ্যাজাইনা। এরপর দেখো নেক্সট পার্ট হচ্ছে যেটা বলেছিলাম যে গৌণ জননাঙ্গের মধ্যে বার্থোলিন গ্রন্থি বা বার্থোলিন গ্ল্যান্ড, এটা সম্পর্কে বলে দিয়েছি। এটা হচ্ছে যোনিপথে বিশেষ করে যোনি ছিদ্রের দুপাশে দুটি মটরদানার মতো মিউকাস ক্ষরণকারী যে গ্ল্যান্ড থাকে তাকে বলা হয় বার্থোলিনস গ্ল্যান্ড। এই বার্থোলিন গ্ল্যান্ডস কী করছে, মিউকাস ক্ষরণ করে এবং এর প্রধান কাজটা হচ্ছে বিশেষ করে যোনিপথকে পিচ্ছিল রাখা এবং যৌন মিলনে সহায়তা করা। এইটা হচ্ছে প্রধান বার্থোলিন গ্ল্যান্ডের কাজ। এরপর দেখো নেক্সট যে তৃতীয় যে বহিস্থ জননাঙ্গ বা এক্সটার্নাল যে সেক্স অর্গান বা হচ্ছে রিপ্রোডাক্টিভ অর্গান, এর দুটো প্রধান অংশ বলেছি, আগেই বলে দিয়েছি। যেটার প্রধান দুটো অংশ, একটা হচ্ছে ভালভা আর একটা হচ্ছে স্তনগ্রন্থি। তাহলে এখানে ভালভা আর হচ্ছে স্তনগ্রন্থি দুটো হচ্ছে বহিস্থ জননাঙ্গ। তাহলে দেখো প্রথমেই আমরা চলে আসবো ভালভা কি। ভালভা হচ্ছে স্ত্রী জননতন্ত্রের যে বহির্ভাগ, সেইটাকে বলা হচ্ছে ভালভা। এই ভালভার যে অংশগুলো কি কি দেখো, মনস পিউবিস। তাহলে এটা একটু বই থেকে ছবিটা একটু দেখে নেবে যে মন পিউবিস কি, যে যোনির ঠিক ওপরের দিকে মেদবহুল অংশ যেটাকে বলা হচ্ছে মনস পিউবিস, যেটা বয়ঃসন্ধিকালে এখান থেকে পিউবিক হেয়ার উৎপন্ন হয়। তারপরে দেখো লেবিয়া মেজরা। লেবিয়া মেজরা হচ্ছে এই ভালভার দুপাশে যে মেদবহুল এবং সিবেসিয়াস গ্রন্থি যুক্ত যে পুরু চামড়ার ভাঁজ থাকে সেটাকে বলা হচ্ছে লেবিয়া মেজরা। এবং এই লেবিয়া মেজরার ভেতরের দিকে আর একটা যে পাতলা চামড়ার যে ভাঁজ থাকে সেটাকে বলা হচ্ছে লেবিয়া মাইনোরা। তাহলে দেখো লেবিয়া মেজরা, লেবিয়া মাইনোরা। এরপর আসছে যে ক্লাইটোরিস। দেখো এই লেবিয়া মেজরা এবং মাইনোরার যে সংযোগস্থলে যে পেশিময় দণ্ডাকার অংশ থাকে সেটাকে বলা হচ্ছে ক্লাইটোরিস। ক্লাইটোরিসের ঠিক ওপরেই থাকছে হচ্ছে এদের মূত্রছিদ্র, আর মূত্রছিদ্রের ঠিক নিচে থাকে এদের জনন ছিদ্র। একটা কথা বলে রাখি যে পুরুষদের ক্ষেত্রে যেমন মূত্র ছিদ্র এবং জনন ছিদ্র একই, যেটাকে বলা হয় মূত্র জনন ছিদ্র, কিন্তু মহিলাদের ক্ষেত্রে যে মূত্রছিদ্র আলাদা এবং জনন ছিদ্র আলাদা। আর একটা কথা বলে রাখি, এই যে ক্লাইটোরিস, ক্লাইটোরিসটা পুরুষদের কোন অঙ্গের সমসমস্ত অঙ্গ, এটা মনে রাখবে, পেনিসের সমসমস্ত অঙ্গ হচ্ছে ক্লাইটোরিস। এরপর দেখো যে ভেস্টিবিউল। ভেস্টিবিউল কি? ভেস্টিবিউল হচ্ছে লেবিয়া মাইনোরার যে মধ্যবর্তী বা অন্তর্বর্তী যে স্থান, সেটাকে এক কথায় বলা হচ্ছে ভেস্টিবিউল। এই ভেস্টিবিউল হচ্ছে হাইমেন নামক পর্দা দ্বারা পরিবেশ আবৃত থাকে এবং এই হাইমেন পর্দাটার মাঝখানে যে ছিদ্রপথে যে জননতন্ত্র বাইরে উন্মুক্ত থাকে সেটাকেই বলা হচ্ছে ভ্যাজাইনাল অরিফিস বা হচ্ছে যোনি ছিদ্র। তাহলে একটু এখানে তাহলে যে জিনিসগুলো বুঝতে পারলে যে একটা ভালভা কি, ভালভার যে অংশগুলো কি কি সেই সম্পর্কে জানলে, আর এই ভালভার যে প্রধান কাজ হচ্ছে যৌন মিলনে
সাহায্য করা হচ্ছে ভালভার প্রধান কাজ। এরপর নেক্সট যে বহিস্থ জননাঙ্গ, তার মধ্যে হচ্ছে স্তনগ্রন্থি বা মেমারি গ্ল্যান্ডস। এই স্তনগ্রন্থির সংখ্যা কটা? দুটি। এটা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে বক্ষ গহ্বরের প্রাচীরের বাইরে, অর্থাৎ বক্ষদেশে একজোড়া যে মেদ সঞ্চয়কারী যে গ্রন্থি থাকে সেটাকে বলা হচ্ছে স্তনগ্রন্থি বা মেমারি গ্ল্যান্ডস। এই স্তনগ্রন্থি কি, এখানে মেদ বা অ্যাডিপোজ টিস্যু সম্ভার লক্ষ্য করা যায় এবং হচ্ছে মেদ সঞ্চিত হয়ে এবং সেখানে অসংখ্য লোবিউল থাকে। সেই লোবিউল এবং নিয়ে এবং যেখানে হচ্ছে মেদ সঞ্চিত থাকে সেই গ্রন্থিটাই হচ্ছে কি মেমারি গ্ল্যান্ড বা স্তনগ্রন্থি। এবং এই স্তনগ্রন্থির যে প্রধান যে কাজটা কি, এটা সন্তান প্রসবের পর এখান থেকে হচ্ছে বিশেষ করে দুগ্ধ খরিত হয় এবং সেই স্তন্যদুগ্ধ পান করেই কিন্তু যে সন্তান আরও পরিপুষ্ট হয়। তাহলে এখানে একটু মনে রাখতে হবে, এই যে দুগ্ধ ক্ষরণ সেটাকে বলা হচ্ছে ল্যাকটেশন। ল্যাকটেশন কি, দুগ্ধ ক্ষরণ যখন শুরু হয় সেটাকে বলা হচ্ছে ল্যাকটেশন। এবং এখানে এই ল্যাকটেশনে প্রধান দুটো হরমোন প্রোল্যাকটিন আর হচ্ছে অক্সিটোসিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রোল্যাকটিন কি, যেটা হচ্ছে বিশেষ করে দুগ্ধ সংশ্লেষ করে, দুগ্ধ সংশ্লেষ করতে সাহায্য করে হচ্ছে প্রোল্যাকটিন হরমোন, আর এই দুগ্ধ ক্ষরণটা করছে বা খরিত হতে সাহায্য করে হচ্ছে অক্সিটোসিন হরমোন। তাহলে এখানে বিশেষ করে মেমারি গ্ল্যান্ড বা স্তনগ্রন্থি সম্পর্কে জানলে এবং তার কাজটা সম্পর্কে জানলে, তাহলে দেখো তোমরা আজকে যেটা জানলে যেটা হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। এই ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের যে বিভিন্ন পার্ট বা অংশ এবং তাদের যে কাজ সম্পর্কে জানলে, তাহলে এখানে প্রধান যেটা জানলে এখানে হচ্ছে যে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, এই চিত্রটা ভালো করে নেবে। আর এদের তাহলে আজ তাহলে এই পর্যন্তই।